একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কয়েক বছরের প্রেম। মেয়েটি ছেলেটিকে চাকরি পাওয়ার জন্যে জোর দিতে থাকে, চাপ দিতে থাকে। সে বলে, বাড়িতে খুব চাপ দিচ্ছে, তুমি একটা কিছু না কিছু ব্যবস্থা করো, একটা চাকরির ব্যবস্থা করো। ছেলেটি বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু যদি না পাই তখন কি করব? কিছুদিন পর মেয়েটি আর ছেলেটির সঙ্গে যোগাযোগ রাখে না। ছেলেটি স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে এবং মেয়েটিকে বিশ্বাসঘাতক, প্রতারক নাম দিয়ে দেয়। হিন্দিতে আবার বেবফাও বলে। তো প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটিকে একটি পুরুষ তার দৃষ্টিভঙ্গি দিয়ে মেয়েটিকে বিশ্বাসঘাতক বলে দিল, কিন্তু আদৌ কি সে বিশ্বাসঘাতক? হতে পারে সেই মেয়েটি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, যাতে করে পরবর্তী সময়ে তাদের জীবন আরও সুন্দর হয়। হতে পারে মেয়েটি সরে এসছে যাতে করে ছেলেটি নিজের পায়ে দাঁড়াতে পারে। হতে পারে মেয়েটির পরিবারে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, যার ফলে মেয়েটি সরে আসতে বাধ্য হচ্ছে। এই সমস্ত দিক একটি মেয়েদের দিক থেকে বিচার না করেই কখনো কখনো পুরুষতান্ত্রিক সমাজ বা পুরুষরা মেয়েদেরকে একটা তকমা লাগিয়ে দেয়। এই তকমার বিরোধিতাই করেছেন এলেন সোওয়াল্টার তার একটি তত্ত্ব গাইনোক্রিটিসিজমের মাধ্যমে। এখন প্রথমে আমরা জানব এলেন সোওয়াল্টার কে ছিলেন। এলেন সোওয়াল্টার জন্মগ্রহণ করেছিলেন 21শে জানুয়ারি 1941। ইজ অ্যান আমেরিকান ফেমিনিস্ট লিটারেরি ক্রিটিক, একজন নারীবাদী সাহিত্য সমালোচক অ্যান্ড কালচারাল কমেন্টেটর। কালচারাল কমেন্টেটর মানে কি? যে এখন বর্তমান রোজকার দিনে রোজনমাচাতে কি চলছে সেই বিষয় নিয়ে ব্যাখ্যা করা। বর্তমান টিভি সিরিয়ালে কোন সিরিয়াল বেশি জনপ্রিয়, টিকটকের নতুন কি ফিচার্স এসেছে, ইত্যাদি বর্তমানে যে সমস্ত জিনিসগুলো ট্রেন্ডিং সেই সমস্ত বিষয় নিয়ে যে কিছু মন্তব্য করে, কথা বলে, তাকে আমরা বলবো কালচারাল কমেন্টেটর। তার লেখার আগে আমরা জানবো মোস্ট ইংলিশ লিটারেচার ক্লাসেস ফোকাসড অলমোস্ট এন্টায়ারলি অন মেল অথার্স। বেশিরভাগই ইংরেজি সাহিত্যের লেখাগুলো কিসের উপর গুরুত্ব দেয়? পুরুষতান্ত্রিক পুরুষ লেখকদের উপরে, লাইক শেক্সপিয়ার, হেমিংওয়ে অর মিল্টন। সি ফট টু গিভ ফিমেল রাইটার্স দেয়ার ওন ক্যাটাগরি স্পেস অ্যান্ড হিস্ট্রি। সে লড়াই করেছিল টু গিভ ফিমেল রাইটার্স, মেয়েদেরকে দিতে দেয়ার ওন রিকগনাইজড স্পেস অ্যান্ড হিস্ট্রি, তাদের নিজেদের জায়গা, নিজেদের ইতিহাস লেখার জন্যে। সি ইজ দ্য ক্রিটিক, তিনি একজন সমালোচক ছিলেন, হু হেল্পড বিল্ড ডেডিকেটেড ইন্ডিপেন্ডেন্ট হাউস ফর ওমেন্স লিটারেচার। তিনি কি করেছিলেন? সাহায্য করেছিলেন একটা স্বাধীন একটা ঘর তৈরি করার জন্যে, যেখানে ওমেনদের লেখা থাকবে, ইনস্টিড অফ লিভিং ফিমেল অথার্স ইন দ্য শ্যাডো অফ মেল রাইটার্স। মেয়েদেরকে পুরুষদের লেখা চরিত্রের তলায় তিনি রাখতে চাননি। পুরুষরা একটা মেয়েকে একটা তকমা দেয়, পুরুষরা একটা মেয়েদেরকে সম্পর্কে কিছু লেখে, পুরুষরা মেয়েদের বর্ণনা করে, ভালো মন্দ ডিসাইড করে, কিন্তু এলেন ওয়াল্টার এই বিষয়ে সম্পূর্ণ বিরোধী ছিলেন। তিনি বলতে চেয়েছেন যে প্রত্যেকটা প্রবলেম যে সাহিত্যতে, যে সিনেমাতে দেখানো হচ্ছে, সেটা একটা পুরুষদের চোখে, পুরুষদের আঙ্গিকে দেখানো হচ্ছে, কিন্তু প্রবলেম যে ক্যারেক্টারটা ফেস করছে, সেই প্রবলেমটা একটা মেয়ের চোখে কিভাবে ফুটে উঠবে সেটা কিন্তু কোনো সাহিত্য, কোনো নোভেল, কোনো সিনেমা দেখায় না। লেবার পেন যখন হয় তখন সেটা কোনো পুরুষ কোনো লেখার মাধ্যমে, কোনো সিনেমার মাধ্যমে বর্ণনা করতে পারে না, সেটা কেবলমাত্র একটা মেয়েই অনুভব করতে পারে। এরপরে আসি তার প্রধান কিছু কাজ সম্পর্কে, লেখা সম্পর্কে। এ লিটারেচার অফ দেয়ার ওন 1977, 1977 সালে তিনি একটা বই লিখেছিলেন। বইটার নাম ছিলেন এ লিটারেচার অফ দেয়ার ওন। দিস বুক ট্রেসেস দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ওমেন রাইটার্স ফ্রম ব্রন্টে সিস্টার্স টু ডরিস লেসিং। ব্রন্টে সিস্টার্স থেকে ডরিস লিসিং এর পর্যন্ত যত সব মহিলা রাইটার ছিলেন, বিশেষ করে ভিক্টোরিয়ান এজ থেকে একেবারে মডার্ন এজ পর্যন্ত,
কন্টেম্পোরারি এজ পর্যন্ত লেখা যতজন মহিলা রাইটার, ফিমেল রাইটার ছিলেন, তাদেরকে তিনি এই বইয়ের মধ্যে সংকলিত করেছেন। এটা কি দেখায়? ইট শোজ হাউ ওমেন রাইটার্স ইভলভড থ্রু থ্রি স্টেজেস। কিভাবে লেখিকারা আস্তে 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 3 দশক ধরে, 3 শতক ধরে চেঞ্জ হয়েছে, নিজেকে 3টে স্টেজে চেঞ্জ হয়েছে, এবং সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। কিভাবে চেঞ্জ হয়েছে? ফার্স্ট ইমিটেটিং ম্যান, প্রথমে তারা পুরুষ লেখকদেরকে অনুকরণ করত, ইউজিং মেল সিউডোনিমস লাইক জর্জ এলিয়ট। তারা জর্জে তারা মানে মেরি অ্যান ইভান্স, তিনি জর্জ এলিয়ট ছদ্মনাম দিয়ে, যেটা পুরুষদের ছদ্মনাম নিয়ে তিনি লেখা লিখেছিলেন। কেন? কারণ পুরুষদের ছদ্মনাম না হলে স্ত্রী লেখিকাদের কোনো বই তখন পাবলিশড হতো না। সেই জন্য পুরুষদের আড়ালে থেকে তিনি লিখেছেন। তারপরে প্রোটেস্টিং এগেনস্ট ম্যান, তারপরে তারা কি করলো? প্রতিবাদ করা শুরু করলো পুরুষদের এই তত্ত্বের উপরে, যে তত্ত্বগুলো, যে নামগুলো তাদের মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করা শুরু করলো। অ্যান্ড ফাইনালি রাইটিং ফ্রিলি অ্যাবাউট দেয়ার ওন ফিমেল এক্সপিরিয়েন্স, এবং মেয়ে হিসাবে মেয়েদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুসারে তারা তাদের লেখা শুরু করলো, যার মধ্যে একেবারে মেয়েদের ছাপটা আছে, তার যন্ত্রণাটা আছে, তার কষ্টটা আছে, তার আনন্দটা লুকিয়ে আছে। এই 3টি ক্যাটেগরিকে আমরা ভাগ করলে দেখতে পাই, আর ফেমিনাইন হচ্ছে ফার্স্ট স্টেজ। এটা 1840 থেকে 1880 পর্যন্ত বিস্তৃত। ইন দিস ফ্রেজ, এই অবস্থা, এই ক্ষেত্রে ফিমেল রাইটার্স ফেল্ট দে হ্যাড টু কপি মেন টু বি টেকেন সিরিয়াসলি অ্যাজ রিয়েল অথার্স। যদি তারা পুরুষদেরকে কপি করে, যদি পুরুষদের মতো লেখে, তবেই তাদেরকে আসল লেখক বলে মনে হবে। অ্যান্ড ওপেন হাইড বিহাইন্ড মেল ফেক নেম সিউডোনিমস, তারা পুরুষদের নামের পিছনে লুকিয়ে থাকে। সো রিডার্স উড নট নো এ ওম্যান রোড দ্য বুক, যাতে করে একজন পড়ুয়া কোনো মতেই বুঝতে না পারে যে এটা একটা মেয়ে লিখেছে। যেমন মেরি অ্যান ইভান্স পাবলিশড হার ফেমাস বুকস আন্ডার দ্য নেম অফ জর্জ এলিয়ট, জর্জ এলিয়টের নামে তিনি তার বিখ্যাত বইটি লিখেছিলেন। এরপরে আছে ফেমিনিস্ট। ফেমিনিস্ট কি? 1880 টু 1920। দেয়ার রাইটিং বিকেমস পলিটিক্যাল, অ্যাংরি অ্যান্ড রিবেলিয়াস। কিসের উপরে অ্যাংরি, কিসের উপরে রিবেলিয়াস? পুরুষরা মেয়েদেরকে যে চোখে দেখছে, যে চোখে বর্ণনা করছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদী। দে ডাইরেক্টলি অ্যাটাকড মেল ডমিনেন্স অ্যান্ড রোট অ্যাবাউট দ্য স্ট্রাগলস অফ ওমেন ইন এভরি সোসাইটি। তারা পুরুষদের উপরেই, পুরুষদের যে একচ্ছত্র অধিপতি এবং তাদের যে পৌরসত্ব, তাদের যে প্যাট্রিয়ার্কি, পিতৃতান্ত্রিকতা এবং ডমিনেন্স, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করে। এবং সেখানে মেয়েরা কিভাবে সেই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে লড়াই করছে, সেই জিনিসগুলো বর্ণনা করে। Elizabeth Robbins wrote novels and plays showing how women were trapped by marriage and legal restriction. এলিজাবেথ রবিন তার লেখার মধ্যে দেখিয়েছেন যে কিভাবে মেয়েরা বিয়ের পর একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে যায়, সেখানে তাদের নিজেদের প্রকাশ করার মতো ক্ষমতা থাকে না। এরপরে আসি ফিমেল। ফিমেলে হচ্ছে 1922 বর্তমান, এখনো পর্যন্ত। ওমেন স্টপড কেয়ারিং অ্যাবাউট প্লিজিং ম্যান অর ফাইটিং ম্যান। মেয়েরা এবারে পুরুষদেরকে সন্তুষ্ট করা অথবা পুরুষদের বিরুদ্ধে লড়াটা বন্ধ করলো। ইনস্টিড দে ফোকাস এন্টায়ারলি অন এক্সপ্লোরিং দেয়ার ইউনিক ফিমেল এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিংস। তার পরিবর্তে তারা কি খোঁজা সৃষ্টি করলো? মেয়েদের অভিজ্ঞতা, মেয়েদের অনুভূতিগুলোকে প্রকাশ করা শুরু করলো। রাইটার্স রিয়েলাইজ দ্যাট ফিমেল এক্সপিরিয়েন্সেস লাইক মাদারহুড, female friendship, body identity, and female psychology were important literary subject on their own. তারা যে সমস্ত জিনিসগুলো লিখছে, মাতৃত্ব, ফিমেল ফ্রেন্ডশিপ মানে মেয়েদের যে বন্ধুত্ব, তার নিজের যে পরিচয়, মেয়েদের যে মানুষতত্ত্ব, এগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং দে ক্রিয়েটেড ডিস্টিংক্ট স্টাইলস অ্যান্ড ভয়েস মেড বাই ওমেন ফর ওমেন। তারা একটা নতুন ধরনের স্টাইল, নতুন কণ্ঠস্বর, নতুন আওয়াজ সৃষ্টি করলো, যেটা মেয়েদের দ্বারা তৈরি এবং মেয়েদের জন্যে তৈরি। ভার্জিনিয়া উলফ রোট এ রুম অফ ওয়ান্স ওন, আর্গুইং দ্যাট
ওমেন নিড ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড স্পেস টু ক্রিয়েট দেয়ার ওন আর্ট উইদাউট সিকিং মেল অ্যাপ্রুভাল। একটা মেয়েকে বা মেয়েদেরকে দরকার অর্থনৈতিক কিছু স্বাধীনতা এবং একটা রুম, যাতে করে তারা সাহিত্য, তাদের নিজের কৃষ্টি, তাদের নিজেদের শিল্প প্রকাশ করতে পারে। এবারে ২ নম্বর তার লেখাটা হচ্ছে টুয়ার্ডস এ ফেমিনিস্ট পোয়েটিক্স, 1979 এসে লেখা হয়। দিস ফেমাস এসে ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ গাইনোক্রিটিসিজম। এটা মানে ইউজিসি নেটে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এটা একটু অবশ্যই জেনে রাখতে হবে। এটা কি? স্টাডিং লিটারেচার রিটেন বাই ওমেন ইনস্টিড অফ জাস্ট রিডিং মেন্স টেক্সট। যে সমস্ত মেয়েরা যেগুলো লিখেছে, তাদের সাহিত্য পড়া উচিত পুরুষদের সাহিত্য থেকে, যদি তুমি মেয়েদের যন্ত্রণা, অনুভূতি, সাইকোলজি জানতে চাও। She says that instead of only reading books written by men to see how they describe women, we should also read books written by women like Virginia Woolf. তিনি বলেছেন যে ইনস্টিড অফ অনলি রিডিং বুকস, কেবলমাত্র পুরুষদের লেখা বই পড়ার থেকে, পুরুষরা যে মেয়েদের সম্পর্কে বর্ণনা করেছে সেই সমস্ত বই পড়ার থেকে আমাদের মেয়েদের লেখা বই পড়া উচিত, যেমন ভার্জিনিয়া উলফ। দিস হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড ওমেন্স রিয়েল থটস, মেয়েদের আসল বাস্তবতা, চিন্তাভাবনা বুঝতে, ফিলিংস, অনুভূতি অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এবং অভিজ্ঞতা, অ্যান্ড ক্রিয়েটস এ স্ট্রং ট্র্যাডিশন অফ ওমেন্স রাইটিং। এবং তার ফলে মেয়েদের অভিজ্ঞতা, মেয়েদের অনুভূতি জানার ফলে আমরা মেয়েদের যে লেখার একটা ট্র্যাডিশন, ধারা আমরা বুঝতে পারবো। এর মধ্যে এই এসেটার মধ্যে দুটো জিনিস আছে, এক ফেমিনিস্ট ক্রিটিক, ওমেন অ্যাজ রিডার। এই ২ নম্বর হচ্ছে গাইনোক্রিটিসিজম। ফেমিনিস্ট ক্রিটিক কি? ওমেন অ্যাজ রিডার, পুরুষরা যা লিখছে সেই জিনিসটাই তারা পড়ছে। মিন্স রিডিং বুকস রিটেন বাই মেন আর কেয়ারফুলি চেকিং হাউ ওমেন্স আর শোন ইন দোজ বুকস। যখন যে সমস্ত পুরুষরা মেয়েদের সম্পর্কে কিছু বই লিখছে, সেইগুলোকে খুব ভালো করে চেক করা, কেমন করে মেয়েদেরকে দেখানো হয়েছে এই সমস্ত বইতে। ইট লুকস, এটা দেখায়, ফর আনফেয়ার আইডিয়াস, এই মেয়েদের সম্পর্কে ভুলভাল চিন্তাভাবনা, জেন্ডার বায়াস, লিঙ্গ বৈষম্যতা, হেট্রেড, ঘৃণা, অর ডিসরেসপেক্ট টুয়ার্ডস ওমেন, মেয়েদের প্রতি অশ্রদ্ধা, অ্যান্ড রং অর স্টিরিওটাইপিক্যাল পিকচার্স অফ ফিমেল ক্যারেক্টার্স। কোনো একটা মেয়েকে দেখিয়ে গোটা নারী জাতিকে তারা অসম্মান করার চেষ্টা করে, যেটা ভুল। এক্সাম্পল কি? ডেসি বুচানন ইন গ্রেট গ্যাটসবাই বাই এফ স্কট ফিটজেরাল্ডের লেখা এই বইতে দেখতে পাই, গ্যাটসবাই স্পেন্ডস মেনি ইয়ার্স ট্রাইং টু উইনস ডেজিজ লাভ। গ্যাটসবাই অনেক বছর সময় কাটিয়েছে ডেসির ভালোবাসা পাওয়ার জন্যে। ডেসি ইজ শোন অ্যাজ ভেরি বিউটিফুল, বাট সি ইজ অলসো কেয়ারলেস অ্যান্ড থিংস মোর অ্যাবাউট মানি অ্যান্ড কমফোর্ট দেন ট্রু লাভ। ডেসিকে দেখানো হয়েছে সুন্দরী, এবং তাকে দেখানো হয়েছে যে সে কেয়ারলেস, গুরুত্বহীন, গুরুত্ব দেয় না, এবং সে টাকার কথা ভাবে আসল ভালোবাসার চেয়ে, যেটা আমরা প্রথমেই আলোচনা বলেছিলাম কাহিনীটা। এই কাহিনী সব জায়গায় ঘোরে, সিনেমা কেন, রিলসে কেন, সব জায়গাতে। হোয়েন গ্যাটসবাই গেটস ইনটু ট্রাবল, যখন গ্যাটসবাই সমস্যা পড়ে, সি লিভস হিম ইনস্টিড অফ স্ট্যান্ডিং বাই হিম, সে তাকে ছেড়ে দিয়ে চলে যায় তার পাশে দাঁড়ানোর পরিবর্তে। এক্ষেত্রে একটা দিকে হয়তো দেখানো হচ্ছে যে গ্যাটসবাই সমস্যায় পড়েছে, একটা মেয়ে হিসেবে তার পাশে দাঁড়ানো উচিত, মেয়েটা খারাপ, মেয়েটা ট্রেচারাস, মেয়েটা বিশ্বাসঘাতক। কিন্তু এটা গ্যাটসবাইয়ের দৃষ্টিভঙ্গি এবং স্কট ফিটজারাল্ডের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখানো হচ্ছে। এটা কোনোভাবেই ভার্জিনিয়া উলফের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখানো হচ্ছে না। হতে পারে মেয়েটা কোনোভাবে নিজেকে বড় করার জন্যে, নিজেকে আরও এস্টাবলিশ করার জন্যে কিছুদিনের জন্যে তার সঙ্গে তার থেকে আলাদা হয়ে গেছে, একা হয়ে গেছে, সেপারেশন নিয়েছে। অথবা কোনো বাহ্যিক চাপে সে বাধ্য হয়েছে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে। অথবা ছেলেটাও কোনোভাবে জীবনে কিছু দাঁড়াতে পারে, সে যদি সরে যায় তখন সে সেই প্রতিহিংসায় সে দাঁড়াতে পারবে।
এই সমস্ত কারণও হতে পারে। সেটা একটা মেয়ে তার দৃষ্টিভঙ্গি থেকে বলার সুযোগ পায় না। কোথায়? পুরুষদের সাহিত্যতে। এখানে feminist critic says that Daisy is mostly shown through Gatsby's eyes. গেটসবাই আয়ের চোখে ডেইসিকে দেখানো হয়েছে। হি সিজ, সে দেখে, হার অ্যাজ ইজ পারফেক্ট ড্রিম ইনস্টিড অফ রিয়েল ওম্যান। সে তার স্বপ্ন দেখে একজন আদর্শ মেয়ের পরিবর্তে উইথ হার ওন থটস অ্যান্ড ফিলিংস। সে সেই মেয়েটাকে দেখে একটা আদর্শ মেয়ে নয়, যার নিজস্ব কোনো অনুভূতি, থটস এই সমস্ত দিয়ে দেখে না। কিন্তু মেয়েটির চিন্তাভাবনা আলাদা হলেও হতে পারে। এরপরে আসি গাইনোক্রিটিসিজম। গাইনোক্রিটিসিজম ইজ এ টার্ম কয়েন্ড বাই ফেমিনিস্ট স্কলার এলেন সোওয়াল্টার। এলেন সোওয়াল্টারই এই গাইনোক্রিটিসিজম নামটা দিয়েছেন ইন 1979, 1979 সালে। ইট সিম্পলি মিনস স্টাডিং লিটারেচার রিটেন বাই ওমেন ফর ওমেন অ্যাবাউট দ্য ফিমেল এক্সপিরিয়েন্স। এর অর্থ হলো স্টাডিং লিটারেচার, সাহিত্য পড়া, রিটেন বাই ওমেন, মেয়েদের দ্বারা লেখা, ফর ওমেন, মেয়েদের জন্যে, অ্যাবাউট দ্য ফিমেল এক্সপিরিয়েন্স, মেয়েদের অভিজ্ঞতা সম্পর্কে। মেয়েদের জন্যে লেখা, মেয়েদের দ্বারা লেখা এবং মেয়েদের অভিজ্ঞতা নিয়ে লেখা। যেমন রিডিং কালার পার্পল বাই অ্যালিস ওয়াকার অর বিলাভড বাই টনি মরিসন্স টু এক্সপ্লোর হাউ ফিমেল অথার্স রাইট অ্যাবাউট ফিমেল সার্ভাইভাল। কীভাবে মেয়েরা যেভাবে টিকে থাকে তার সম্পর্কে লিখে। মাদার ডটার বন্ডস, মেয়ের সম্পর্ক। সিস্টারহুড মানে মাতৃত্ব, বোনের সম্পর্ক বা সিস্টারহুড। পার্সোনাল ফ্রিডম, ব্যক্তিগত স্বাধীনতা। হেয়ার ইউ আর সেলিব্রেটিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য ফিমেল অথার্স ভয়েস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে কি করে লেখিকা? সেলিব্রেট করে, বিশ্লেষণ করে একজন মেয়ে লেখিকা হিসাবে তার কণ্ঠস্বর এবং তার অভিজ্ঞতাটাকে বিশ্লেষণ করে এখানে। এরপরে আসি ৩ নম্বর তার বই দ্য ফিমেল ম্যালাডি, ওমেন ম্যাডনেস অ্যান্ড ইংলিশ কালচার। এই বইটা, দিস বুক এক্সপ্লোরস, অন্বেষণ করে হাউ সোসাইটি অ্যান্ড ডক্টরস হিস্ট্রিক্যালি লেবেলড ওমেন অ্যাজ ম্যাড অর হিস্ট্রিক্যাল। যেটা একজন একজন ডাক্তার এবং সমাজ মেয়েদেরকে পাগল এবং মাথা খারাপ এইটার তকমা লাগিয়ে দেয়, সিম্পলি ফর রিফিউজিং ট্র্যাডিশনাল ফিমেল রোলস। সেই মেয়েটার ভূমিকাটা কি, তার মতামতটা কি, সেটাকে গুরুত্ব না দেওয়ার জন্যে তাদেরকে পাগল বলে দেয়। অনেক সময় পরিবারের মধ্যে দেখা যায় মা খুব বকাবকি করছে ছেলেকে, চিৎকার চেঁচামেচি করছে, ছেলে তার কথা শুনছেই না, নেগলেক্ট করছে। এটার মাধ্যমে সে দেখাতে চাইছে যে পাগলির সঙ্গে কথা বলে লাভ নেই। একটি স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যেও এটা কখনো দেখা যায়, এদের সঙ্গে কথা বলে লাভ নেই, বকে লাভ নেই, চুপ করে থাকাটাই ভালো। কেন? কারণ এদের কথাবার্তার কোনো বাস্তব ভিত্তিই নেই, এরা পাগল। কিন্তু যদি সেই মেয়েটির দৃষ্টিভঙ্গি ভালোভাবে শোনা যায়, তখন সেখানে তার দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো অংশে সততা থাকলেও থাকতে পারে। She examines Victorian asylum records and literary characters like Ophelia in Shakespeare's play to show how madness was treated as female disease. যদি আমরা সাহিত্য দেখি, শেক্সপিয়ারের নাটক দেখি, সেখানে অফেলিয়া বলে একটি ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা দেখায় যে কিভাবে পাগলামিটা একটা ফিমেল ডিজিজের সঙ্গে তুলনা করা হচ্ছে। মানে বলতে চাইছে পুরুষরা পাগল হতে পারে না। পুরুষদের চিন্তাভাবনা সবসময় যুক্তিযুক্ত, মেয়েদের চিন্তাভাবনা খারাপ এবং পাগলসম। এরপরে আসি সেক্সুয়াল অ্যানার্কি, জেন্ডার অ্যান্ড কালচার অ্যাট দ্য ফিন ডি সিকেলস 1990। এই বইটায় কি লেখা আছে? In this book, Ellen Showalter explains that during 1890s, many people became worried because the traditional roles of men and women were changing. 1890 সালে বেশিরভাগ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কেন? কারণ পুরুষদের এবং মেয়েদের, পুরুষদের এবং স্ত্রীদের ভূমিকাগুলো সমাজে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। দিস ক্রিয়েটেড ফিয়ার অ্যান্ড কনফিউশন ইন সোসাইটি। এটা মনের ভিতরে, সোসাইটির ভিতরে একটা ভয় এবং দ্বন্দ্ব সৃষ্টি করে। এখন পুরুষদের কাজ কখনো কখনো মেয়েরা করে ফেলছে
এবং কখনো কখনো মেয়েদের কাজ পুরুষরা করছে। এই জিনিসটা মেনে নিতে সমাজের অনেক সময় লাগছে। সি টক্স অ্যাবাউট দ্য নিউ ওমেন। নিউ ওমেন সম্পর্কে বলছে, ওমেন হু ওয়ান্টেড এডুকেশন, জবস, ফ্রিডমস অ্যান্ড ইকুয়াল রাইটস। এই যে মেয়েরা, যে মেয়েরা তাদের শিক্ষা চায়, চাকরি চায়, মুক্তি চায়, স্বাধীনতা চায়, সমান অধিকার চায়, তখন তাদেরকে নিউ ওমেন বলা হচ্ছে। Many people felt afraid that these changes would reduce men's traditional power. এই যে পুরুষদের একটা রবরবা, একটা তাদের আধিপত্য, এটা আস্তে আস্তে কমে যাবে। কারণ মেয়েরা আস্তে আস্তে তার ইকুয়াল রাইটসের জন্য লড়াই শুরু করেছে, বা তারা আস্তে আস্তে নিজেকে মেলে ধরা শুরু করছে, এবং তাদের একে অপরের ভূমিকা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। She also explains that stories like Dr. Jekyll and Mr. Hyde shows this fear and anxiety about changing gender roles and the loss of male dominance. তিনি আরও ব্যাখ্যা করেছেন যে এই যে ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড, এই গল্পতে দেখানো হয়েছে যে যেহেতু পুরুষ আধিপত্য আস্তে আস্তে কমে যাচ্ছে এবং জেন্ডার রোলস আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, মেয়েদের কাজ ছেলেরা করছে, কখনো কখনো ছেলেদের কাজ কোনো সময় মেয়েরা করে দিচ্ছে, এর ফলে ভয় এবং উদ্বিগ্নতা আস্তে আস্তে বাড়ছে। 5 নম্বর বই হচ্ছে হিস্ট্রিক্যাল এপিডেমিক অ্যান্ড মডার্ন মিডিয়া 1997। In this book, Ellen Showalter says that mass hysteria ki when many people became frightened or believe something because of stress or fear. হিস্ট্রিটা কখন আসে? যখন কোনো মানুষ কোনো ভয় বা চাপে কোনো কিছু জিনিস বিশ্বাস করে ফেলে। স্টিলস হ্যাপেন্স টুডে, যেটা এখনো পর্যন্ত আজও ঘটে। সি আর্গুস দ্যাট মডার্ন মিডিয়া, তিনি যুক্তি দেখান যে এখনকার মিডিয়া সাচ এজ টেলিভিশনস, নিউজ পেপার্স অ্যান্ড ইন্টারনেট ক্যান স্প্রেড দিজ ফিয়ার্স ভেরি কুইকলি। এই যে ভয়টা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেয়। সি ডিসকাসেস থিংস লাইক অ্যালিয়েন অ্যাবডাকশন ক্লেম, যে অ্যালিয়ানরা আমাদেরকে কি করতে পারে, অ্যাবডাক্ট করে নিতে পারে, আমাদেরকে মানে চুরি করে নিয়ে যেতে পারে। এই ভয়টা, যেটা মানুষ কি করে, পিপল বিলিভ দ্যাট অ্যালিয়েন্স কিডন্যাপড মি, আমাদেরকে কিডন্যাপ করে নিতে পারে, অ্যান্ড ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম সিএফসি তার ফলে সৃষ্টি হয়। এবং সেই জিনিসটা নিউজে ক্রমাগত ছড়িয়ে যায়। হঠাৎ করে শোনা গেল 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, নিউজে টিউজে সমস্ত কিছু জায়গায় ছড়িয়ে দিল, এবং সমুদ্রের ঢেউ আসছে, সিনেমাতে দেখানো হচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য দেখানো হচ্ছে। তার ফলে মানুষরা ভয় পেয়ে গিয়ে এই সমস্ত রোগ বা সৃষ্টি হয়। সি সাজেস্ট দ্যাট ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে দিজ মে বি কানেক্টেড টু স্ট্রেস, ফিয়ার অর সাইকোলজিক্যাল প্রবলেম। এগুলো যখন আমাদেরকে দেখানো হয় তখন আমরা স্ট্রেসে পড়ি, ভয়ে পড়ি, মনস্তাত্ত্বিক সমস্যায় পড়ি, অ্যান্ড দ্যাট মিডিয়া অ্যাটেনশন ক্যান মেক দিজ বিলিভ স্প্রেড মোর ওয়াইডলি। এবং এইগুলো মানুষদের বিশ্বাসটাকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেয়। এ জুরি অফ হার পিয়ার্স 2009, এটা কি? এ ম্যাসিভ হিস্ট্রি সেলিব্রেটিং আমেরিকান ওমেন রাইটার্স ওভার 3 সেঞ্চুরিজ। 3 শতক ধরে যে সমস্ত না লেখিকারা আমেরিকাতে লিখেছেন, তাদেরকে তিনি সংকলন করেছেন এই বইতে। ফ্রম আর্লি কলোনিয়াল পোয়েটস টু মডার্ন অথার্স, কলোনিয়াল যুগ থেকে মডার্ন অথার্স পর্যন্ত সমস্ত লেখিকাদের তিনি একটি বইতে সংকলিত করেছেন। সেই বইটার নাম হচ্ছে জুরি অফ আর পিয়ার্স। She brings long forgotten female writers to light alongside the famous authors like Emily Dickinson and Toni Morrison to show the full picture of American literature. তিনি ভুলে যাওয়া প্রচুর নারী লেখিকাদেরকে, মেয়ে মেয়ে লেখিকাদেরকে তিনি আলোতে এনেছিলেন, এবং তাদেরকে এমিলি ডিকিনসন, টনি মরিসনের মতো বড় বড় লেখিকাদের পাশে অবস্থান করিয়েছিলেন, স্থান দিয়েছিলেন। এরপরে আসি ফেমিনিস্ট ক্রিটিসিজম ইন দ্য ওয়াইল্ডারনেস। এটা একটা এসে। ইন দিস এসে শোওয়াল্টার ওয়ান্টেড টু অ্যান্সার এ বেসিক কোশ্চেন, একটা প্রশ্ন করে, হাউ আর ওমেন্স রাইটিং অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফ্রম মেন্স রাইটিং? কিভাবে একটা মেয়ের লেখা পুরুষদের লেখা থেকে আলাদা হতে পারে?
এর উত্তরের জন্য সি ক্যাটেগরাইজড অল এক্সিস্টিং ফেমিনিস্ট থিওরিজ ইন্টু 4 মডেলস অফ ডিফারেন্স। তিনি কি করেন, সমস্ত নারী বাদী লেখকরা মানে লেখিকাদেরকে তিনি 4টা মডেলে ভাগ করেন। দিস 4 মডেল সার্ভ অ্যাজ লেন্স অপশনস থ্রু হুইচ ক্রিটিক ক্যান অ্যানালাইজ ওমেন্স লিটারেচার। এই 4 মডেলের মাধ্যমেই তিনি ওমেন লিটারেচারকে 4 ভাগে ভাগ করবে এবং ওমেন লিটারেচারকে দেখতে সাহায্য করবে যে কী ধরনের সাহিত্য, এটা কী ধরনের লেখানো হচ্ছে। এই 4টা মডেলগুলো কী কী? বায়োলজিক্যাল, লিঙ্গুইস্টিক্স, সাইকোঅ্যানালাইটিক আর কালচারাল। এগুলো কী কী? বায়োলজিক্যালি কি বলছে? দিস মডেল এক্সপ্লোরস হাউ ওমেন্স ফিজিক্যাল বডি অ্যান্ড বডিলি এক্সপিরিয়েন্স লাইক প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অর ফিজিক্যাল পেন শেপ হার রাইটিং স্টাইলস অ্যান্ড থিমস। কিভাবে সেই সমস্ত মেয়েদের শারীরিক গঠনের অভিজ্ঞতা, যেখানে প্রেগনেন্সির সময়, বাচ্চার জন্মের সময় অথবা তার শারীরিক যন্ত্রণার সময় কি অনুভব করে, সেটা কেবলমাত্র একটা মেয়েই বুঝতে পারে এবং সেটা একটা মেয়ের লেখার মধ্যেই সেই যন্ত্রণাটা পরিষ্কারভাবে ফুটে ওঠে, কোনো পুরুষ সেটা বুঝতে পারে না। সিলভিয়া পাথ রাইটিংস ডিপলি ইমোশনাল পোয়েমস অ্যাবাউট প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। সিলভিয়া পাথের কিছু আবেগপূর্ণ কবিতা, যেটা হচ্ছে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ সম্পর্কে আছে। এ বায়োলজিক্যাল ক্রিটিক স্টাডিজ হাউ দিস রিয়েল বডিলি ফিমেল এক্সপিরিয়েন্স ক্যান ক্রিয়েট ইমেজারি দ্যাট মেল রাইটার সিম্পলি ক্যান নট এক্সপিরিয়েন্স অর এক্সপ্রেস দাস ইন দ্য সেম ওয়ে। বলছে যে ফিমেল এক্সপিরিয়েন্স ক্রিয়েট ইমেজারি দ্যাট মেল রাইটার্স, পুরুষ লেখকরা কখনো কোনোভাবেই সেটা অভিজ্ঞতা করতে পারবে না এবং সেটাকে প্রকাশও করতে পারবে না। মেয়েদের প্রেগনেন্সির সময় কি পেন অনুভব করে, লোকে বলে 52টা হাড় ভাঙলে যে যন্ত্রণা হয় সেটা একটা মেয়ে অনুভব করে, সেই যন্ত্রণা কোনোদিন পুরুষ অনুভব করতে পারবে না। তারপর লিঙ্গুইস্টিক্স, দিস মডেল আস্কস ইফ ওমেন ইউজ ওয়ার্ড, সেন্টেন্স অর ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট দেন ম্যান অর ইফ ওমেন আর ফোর্স টু ইউজ এ মেল ডোমিনেটেড ল্যাঙ্গুয়েজ। এটা কি বলে? যে মেয়েরা স্বাধীনভাবে তার ব্যথা, তার কষ্ট প্রকাশ করার জন্যে তারা নিজেরা কিছু শব্দ ব্যবহার করবে অথবা পুরুষরা বাধ্য করবে যে এই শব্দ ধরনের ব্যবহার করা উচিত। Virginia Woolf often wrote in a stream of consciousness styles. This means she wrote her characters' thoughts and feelings just as they came into their mind. তার মনে যে থটসটা আসবে, ফিলিংসটা আসবে, সেই সম্পর্কে লেখা। ইউজিং লং অ্যান্ড ফ্লোয়িং সেন্টেন্স ইনস্টিড অফ সিম্পল ডাইরেক্ট স্টোরি টেলিং। তারা মনে করছে যে দীর্ঘ বাক্যের মাধ্যমে তারা তাদের সেই কষ্ট যন্ত্রণাটা বোঝাবে, কোনো গল্পের ছলে নয়। Some language critics studies are writing to see if this flowing style shows a special way that women think, feel and experience themselves. কিছু ক্রিটিক্স দেখেন, পড়েন যে এই লেখাটা যে মেয়েদের চিন্তাভাবনা, মেয়েদের অনুভূতিগুলি কি আলাদাভাবে বিশেষভাবে কোনো প্রকাশ করে, না এটা অন্য কোনো পাঠকদের ক্ষেত্রে কোনোভাবেই প্রভাব ফেলে না। এরপরে আসে সাইকোঅ্যানালিটিক। দিস মডেলস স্টাডিজ এ ওমেন্স মাইন্ড, ফিলিংস অ্যান্ড ইমোশনস। একটা মেয়ে কি ভাবে, তার অনুভূতি কি, তার আবেগ কি, এটা এই জিনিসটা প্রকাশ করে। ইট লুকস অ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন মাদার্স অ্যান্ড ডটার্স। মা মেয়ের মধ্যে সম্পর্ক বর্ণনা করেন। এক্সপ্লেন্স হাউ এ ওমেন স্লোলি আন্ডারস্ট্যান্ড হু সি ইজ অ্যান্ড বিল্ডস হার ওন আইডেন্টিটি। সে কে এবং তার নিজের আইডেন্টিটি প্রকাশ করার কথা বলে, যেখানে সবসময় একটা মেয়েকে একটা পুরুষের তলায় থাকতে হবে এমন কোনো কথা নেই। জন্মের সময় একটি বাচ্চা মেয়ে সে তার বাবার পরিচয়ে বড় হয়। যখন স্কুলে সে ফার্স্ট হয়, তখন রাস্তা দিয়ে যায়, তখন তাকে বলা হয় যে অমুক বাবুর মেয়ে যাচ্ছে। কিন্তু সে যে তার যে সে ক্লাসের ফার্স্ট গার্লস, তার একটা আইডেন্টিটি তখনও তৈরি হয় না। মধ্যবয়সে যখন সে কারো স্ত্রী হয়, তখনও রাস্তায় গেলে তখন তাকে বলে যে অমুক বাবুর স্ত্রী যাচ্ছে। শেষ বয়সেও যখন সে কারো মা হয়, তখনও বলে যে অমুকবাবুর মা যাচ্ছে। একটা মেয়ে তার নিজের পরিচয় সবসময় তার বাবা, তার স্বামী, তার শ্বশুর বা তার সন্তানের পরিচয় হয়ে থাকে, নিজস্ব কোনো পরিচয় হয় না। এমনিতেই আবার বলেই থাকে যে মেয়েদের কোনো বাড়িও হয় না, এক শ্বশুর বাড়ি নাহলে বাপের বাড়ি। ইন অ্যামিটেন্স দ্য জয়লাক ক্লাব, দ্য স্টোরি ইজ অ্যাবাউট চাইনিজ মাদার অ্যান্ড দেয়ার আমেরিকান বর্ন ডটার্স। এই যে জয়লাক ক্লাবের হচ্ছে যে ক্যারেক্টারগুলো ছিল, তার মধ্যে চাইনিজ মাদার ছিল অ্যান্ড দেয়ার আমেরিকান বর্ন ডটার্স, এবং আমেরিকায় জন্মগ্রহণ করা মেয়েরা ছিল।
দে অফেন মিসআন্ডারস্ট্যান্ড ইচ আদার। স্বাভাবিক, দুজনের সংস্কৃতি আলাদা, তার ফলে তারা একে অপরকে ভুল বোঝে। বিকজ দে হ্যাভ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড আইডিয়াস। সেই কারণ তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আছে। দ্য নোভেল শোজ দেয়ার লাভ, ইমোশনস, কনফ্লিক্ট অ্যান্ড হাউ দিজ রিলেশনশিপ শেপ দ্য ডটার্স আইডেন্টিটি। এই নোভেলটা দেখায় তাদের ভালোবাসা, আবেগ, দ্বন্দ্ব এবং তাদের সম্পর্ক, যেটা তার মেয়েকে একটা পরিচয় দেয়। এরপরে আসি কালচারাল। এলেন সোওয়াল্টার says that this is the best and most complete model. It explains that women have their own special culture and experience. মেয়েদের একটা বিশেষ ধরনের সংস্কৃতি আছে, অভিজ্ঞতা আছে। Even though they live in a society mostly controlled by men. যদিও এমন সমাজে তারা বাস করে যেটা পুরুষতান্ত্রিক সমাজ। Women may share private stories, family traditions, sewing or embroidery patterns, personal advice or support with other women in place where men are not present. মেয়েদের দুনিয়া আলাদা আছে। মেয়েরা কি করে? গালগপ্প করে, কখনো কখনো অন্য বাড়ির কথা, পরচর্চা, কখনো কখনো এরকম কথা বলে, কখনো কখনো তারা সেলাই ফোড়াই, এমব্রয়ডারি কাজের কথাও বলে এবং তাদের ব্যক্তিগত অ্যাডভাইস কখনো কিছু দেয়, কোনো সময় সাপোর্টও করে মেয়েদেরকে। এই সমস্ত জিনিস যেখান বলে, সেই জায়গায় কোনো পুরুষতান্ত্রিক সমাজ নয়। তাদের একটা পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে একটা ছোট সমাজ আছে যেখানে তারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। পুকুর পাড়ে বসে তারা গল্প করে, তাদের আলোচনা করে, সেটা তাদের আলাদা জগৎ। এ কালচারাল ক্রিটিক স্টাডিজ হাউ ওমেন রাইটার্স ইনক্লুড দিস হিডেন ফিমেল এক্সপিরিয়েন্স দ্য ওয়াইল্ড জোন ইন দিস দেয়ার বুক। এই জিনিসটাকেই বলছে, এই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে একটা ছোট জায়গা যেখানে মেয়েরা তাদের স্বাধীন চিন্তাভাবনা, তাদের নিজেদের কথাবার্তা, তাদের নিজেদের কাজকর্মগুলোকে শেয়ার করতে পারে, তাকে বলা হয় দ্য ওয়াইল্ড জোন। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। যদি আপনারা এইরকম ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।